দর্শক দিস মর্নিং অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে অল্প স্বল্প গল্প। আজ আমাদের সাথে আছেন জাদু শিল্পী রাজীব বসাক। ভাইয়া কেমন আছেন? ভালো, শুভ সকাল। ধন্যবাদ। ধন্যবাদ এই সাথে দর্শকদেরও। আচ্ছা, এই যে বর্ষার দিনগুলো, আষাঢ় মাস শেষের পথে, কেমন কাটছে সময়গুলো? আসলে সময় তো মোটামুটি সবসময়ই একই রকমই কাটে বলবো, কারণ বৈচিত্র্য যেটা সেটা হয়তো ছোটবেলায় ছিল। দিন যত বড় হচ্ছে আমার মনে হচ্ছে যে বৈচিত্র্যের মাত্রা বা বৈচিত্র্য অনুভবের ক্ষমতা ততটা কমছে, এটা আমার ধারণা। তো মাঝখানে একটা ব্যাপার কি, আমি হয়তো ওইভাবে দর্শকদের কিছু বলতে পারিনি, তো আমি চট্টগ্রাম থেকে এসেছিলাম। আচ্ছা, আপনাকে এবং দর্শকদের সবাইকে একটা শুভেচ্ছা জানানোর জন্য। আচ্ছা, কিন্তু পথের মধ্যে আমি ফুলটা হারিয়ে ফেলেছি। ওই এক জায়গায় জাদুঘরে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমার কাছে ছোট্ট একটা লাল কাপড়ের টুকরো আছে, কেমন? আমি কোন রকম চালাকি করছি না, এটা বোঝানোর জন্য আমি আমার শার্টের আস্তিনটা ঠিক এইভাবে কেমন খুলে নিয়ে ভালো করে গুটিয়ে নিচ্ছি। ভালো করে আমি লাল কাপড়টাকে আমার হাতে এইভাবে গুটিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি লাল রঙের কি ফুল হয়, আপনি কি জবাব দেবেন? গোলাপ ফুল। আচ্ছা, নিশ্চয় দর্শকরাও তাই বলবেন, তাই তো? আচ্ছা, আমি যদি কাপড়টাকে এইভাবে বসিয়ে দিই এবং যদি বলি 1 2 3, আপনাকে এবং এই সাথে এসিটিভি প্রত্যেক দর্শককে লাল গোলাপ শুভেচ্ছা। এই যে জাদু নিয়ে থাকা, জাদু কেন্দ্রিক এই যে ভালোবাসা, এই চর্চাটা, এটা কত বছর ধরে ভাইয়া করছেন? আমি ম্যাজিক করছি 84 থেকে, মাঝখানে 93 অব্দি এসে আমি দেখলাম যে ম্যাজিকের ওই ক্ষেত্রটা আসলে নেই। একটা সত্যি বলতে কি, এখনো যে আছে আমি সে অর্থে বলবো না, কারণ শিল্প হিসেবে যে কোনো শিল্পীকে বেঁচে থাকতে হলে ওই শিল্প থেকে তাকে একটা রসদ পেতে হবে অবশ্যই। আর বিশেষ করে আমার শহর হচ্ছে চট্টগ্রাম। আমি এটা আমার ধারণার কথা বলছি। আমার মনে হয় যে নামের শেষে গ্রাম থাকাতেই হয়তো চট্টগ্রামকে ওইভাবে মোটিভেশন করা হয়নি বা ওইভাবে আসলে হাইলাইটসে আসেনি। আর বাংলাদেশ বলতে আমার সাথে নিশ্চয় দর্শকরা একমত হবেন, বাংলাদেশ বলতে এখন আমরা ঢাকাকে বুঝি, ঢাকা বলতেই মিনি বাংলাদেশ। তো চট্টগ্রামের মতো একটা মফস্বলের শহরে থেকে আমার ধারণা জাদুর মতো একদম সিসিইউতে আছে এমন একটা শিল্পকে নিয়ে টেকে থাকা, সেটাকে জীবিকা হিসেবে নেওয়া, ইটস টাফ। এর প্রতি চূড়ান্ত ভালোবাসা থেকে আমার মনে হয় যে এর পেছনেই আসলে লেগে আছে, নতুবা এর বাইরে অন্য কিছু করলে হয়তো আমি অনেক কিছু করা যেত। আচ্ছা, একটা কথা আপনি বলতে বলতে আমার মাথায় এলো যে এই যে ছোটবেলা থেকে শুনে আসছি যে ছেলেটার কথায় জাদু আছে, তারপর মেয়েটার গানে জাদু আছে, তার লেখায় জাদু আছে, এই যে মানে একটা রূপক একটা শব্দ হিসেবে জাদু। তো দেখা যাচ্ছে যে এই সবকিছুতে জাদু আছে, কিন্তু জাদু কিন্তু জাদুতে নেই। তার প্রথম কারণ হচ্ছে, শুরুতে আমি একটু আগেও কথাটা বলেছি আপনাকে এবং দর্শকদের আবার মনে করিয়ে দিতে চাই যে বর্তমান সময়ে আসলে জাদু সিসিইউতে আছে, খুব দুর্বল একটা অবস্থায় আছে। তার কারণ কিন্তু জাদুকরের অভাব বা শিল্পের দৈন্যতা সেটা আমি বলছি না, প্রচুর জাদুকর আছে। আমার মনে হয় হাটে মাঠে ঘাটে জাদুকরের সংখ্যা অগণিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রপারলি জাদুকর বলতে যাদের আমরা বোঝাই, যেমন জাদু যে করে তাকে আমি জাদুকর বলবো। এখন জাদু সরঞ্জাম যে বিক্রি করে সে তো আর জাদুকর না। এখন ওই অর্থে জাদুকর কিন্তু অনেক, কিন্তু সত্যিকারের জাদুকর আসলে বাংলাদেশে হাতে গোনা কজন। এখন দেখেন, আমি যেমন মেলাই ঘাটে অনেক সময় ম্যাজিক বিক্রি করে, মেলাই যারা ক্রোকারি সেল করে তাকে তো আসলে কুক হতে হয় না, জাস্ট সে ক্রোকারিসটা সেল করছে। কিন্তু মেলায় যে ম্যাজিক সেল করছে তাকে হয়তো ম্যাজিক ওই ডেমনস্ট্রেটর বলা চলে, কারণ সে ম্যাজিকটাকে ডেমনস্ট্রেট করে বিক্রি করছে, কিন্তু সে নিজেকেও দাবি করছে অ্যাজ এ ম্যাজিশিয়ান। এখন হচ্ছে এটা করি প্রকারান্তরে ম্যাজিকের কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। একটা কলেজে পড়ুয়া ছেলে সেও কিন্তু টিউশনি করে, লজিং করে, অনেক কিছু করে, কিন্তু তার মানে এই না যে তাকে আমরা শিক্ষকের ওই মর্যাদায় নিয়ে যাব, কিন্তু তাকে আমি মর্যাদা দিতে নিষেধ করছি না, কারণ সেও কিন্তু শিক্ষক, কিন্তু শিক্ষকের ওই অবস্থানের শিক্ষক না। এখন তাকেও আমরা শিক্ষক বলছি, স্কুল শিক্ষকও শিক্ষক, কলেজের শিক্ষকও শিক্ষক বলছি। ব্যাপারটা হচ্ছে ম্যাজিকের জন্য আসলে প্রফেশনাল ম্যাজিশিয়ান যেমন দরকার, ম্যাজিকের প্রতি নিবেদিত প্রাণ এমন কাউকেই আসলে দরকার ম্যাজিশিয়ান হওয়ার জন্য। এখন ওই যে বন বাজারে হাটে ঘাটে ওদেরকে ম্যাজিশিয়ান ধরলে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে জাদু তো একটা শিল্প, একজন শিল্পী যেটা প্রকাশ করেন তার সবটাই শিল্প না, তার মধ্যে একটা কমিটমেন্ট থাকতে হবে। আমাদের ম্যাজিশিয়ানের কমিটমেন্টের জায়গাটা খুব দুর্বল, আমরা আসলে কমিটেড না। ব্যাপারটা বুঝতে পারছি, আমাকে কমিটেড হতে হবে, সেটা দেশের প্রতি হোক, সমাজের প্রতি হোক, এবং আমাকে ওই কমিটমেন্ট থেকে কাজ করতে হবে। এটা যদি পারি তখন আমার শিল্পী, আমি নিজেকে যেমন শিল্পী বলতে পারবো, আমার শিল্পটাকে বা আমি যেটা প্রদর্শন করছি সেটাকে আমি শিল্প হিসেবে দাবি করতে পারবো। জাদু ওই জায়গা থেকে অনেকটা সরে এসছে, তাই জাদু আজকে এই অবস্থা। আসলে তাই। তবে আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, আমাদের দেশে সম্ভবত জাদুকরের অভাব নেই, যেখানে খুবই দুঃখজনক হলেও সত্যি আমাদের মাঝে জাদু শিল্পী অনেক কম আছে। আমি এই কথাটা কেন বলছি, জাদুকর এই জন্য বলছি যে হরহামেশায় আমি দেখা যাচ্ছে বেরোচ্ছি, ব্যানারে লেখা আছে 300 টাকায় জাদু শিখুন বা 200 টাকায় জাদু শিখুন।
তো আমার আমি জানি না ভাই আপনি একমত হবেন কিনা, জাদুকর হয়তো অনেকেই আছে কিন্তু জাদু শিল্পী সত্যিকার অর্থে হাতে গোনা কজন, এটার নিয়ে এটার কারণটা হচ্ছে যেমন আপনি যেমন দেখেছেন, হয়তো দর্শকরাও দেখেছেন যে দেশের আনাচে কানাচে নানান জায়গায় আমরা বড় বড় ব্যানার সাইনবোর্ডে দেখি 300 টাকায় জাদু শিখুন, 500 টাকায় জাদু শিখুন, 20টি জাদু শিখুন, একদিনে জাদু শিখুন। কিন্তু কোথাও কি আমি দর্শকদের বলছি আপনারা দেখেছেন যে 300 টাকায় গান শিখুন বা 500 টাকায় নাচ শিখুন? আসলে যারা বিশেষ করে টিনেজ যারা ম্যাজিকে আসছে তাদের ভেতরে একটা ধারণা কাজ করে যে ম্যাজিক মেবি ইটস এ ট্রিক্স, বা খুব অল্পতেই ম্যাজিকে হয়তো জনপ্রিয়তা পাওয়া সম্ভব। কিন্তু ওই জন্য যে টেম্পারামেন্টটা দরকার, একজন শিল্পী হিসেবে যে টেম্পারামেন্টটা তাকে প্রুভ করতে হবে, ওই ক্ষমতাটা আসলে তারা হারিয়ে ফেলে, টেন্ডেন্সিটা কম। অল্পতেই তারা অনেক কিছু করতে চায়, আর যখন সেখান থেকে তারা ফেলিওর হয়, যখন তাদের মোহ ভঙ্গ হয়, ওখানে একটা ইনভেস্ট তার হয়ে যায়, সেটা ফিনান্সিয়াল ইনভেস্ট হতে পারে, তার নিজস্ব টাইমিং ইনভেস্ট বা আদার্স ইনভেস্ট গুলো, তখন সে সেটাকে ফিডব্যাক নেওয়ার জন্য সে কি করে, তখন ওই ধরনের কিছু শেখানোর চেষ্টা করে। এই জায়গায় আমি আমার দর্শকদের সতর্ক করে দিতে চাই, যারা নিজেরাই ম্যাজিশিয়ান না তাদের পক্ষে কি আদৌ সম্ভব ম্যাজিক শেখানো? বা আপনি কি কখনো শুনেছেন ওইখান থেকে কখনো কোনো ম্যাজিশিয়ান গত কয়েক বছর থেকে, আমি তো বলবো গত প্রায় 15-20 বছর বাংলাদেশে এই টেন্ডেন্সিটা ফ্লো হচ্ছে, চলছে, কিন্তু ওইখান থেকে তো আমার জানা মতে এখনো একজন ম্যাজিশিয়ান বেরিয়ে এসছে আমার জানা মতে নেই। না আসলে তাই, আমরা আরো অনেক প্রশ্ন আছে ভাই, অনেক কিছু শুনবো এবং জাদু তো পাশাপাশি দেখবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দর্শক আমাদের আজকের আমন্ত্রিত অতিথির অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের জাদুময় অতিথির সাথে। জাদুময় বলছি এই কারণে, কারণ আজকে আমাদের সাথে আছেন দেশের একজন প্রখ্যাত জাদু শিল্পী রাজীব বসাক। আচ্ছা ভাইয়া, যেটা বলছিলেন যে আপনারা বা আমরা এখনো সেই অনুপাতে, যে অনুপাতে জাদুকররা জাদু শেখাচ্ছেন সে অনুপাতে কাউকে কোনো শিল্পী আমরা পাইনি। তো আমি জানি না আপনি আমার সাথে একমত পোষণ করবেন কিনা, আমরা বড় পরিসরে জুয়েলাইট স্যার ছাড়া হয়তো আপনাকে আমরা আরো হাতে গোনা 2-1 জনের কথা জানি। এই যে জুয়েলাইটের পর ওইভাবে কেন আমরা এস্টাবলিশড কাউকে ওইভাবে এস্টাবলিশ না হওয়ার পেছনে প্রথমত জাদুকরদের নিজেদের চওড়া কাঁধ হতে হবে। আমি একটা শিল্পকে এগিয়ে নেবো, আমার কাঁধটা চওড়া হতে হবে। তা আমি ঢাকার জাদুকর যারা আছেন, যারা এই মুহূর্তে প্রফেশনাল আছেন, অনেকে আছেন যারা অনেক ভালো, আমাদের সিনিয়রও। এখন ব্যাপার হচ্ছে তারা চওড়া কাঁধে কতটা ক্যারি করতে পারছে সেটা তাদের উপর ডিপেন্ড করে। আর দায়িত্ব থেকে আমি কিছুটা নিজেকে দূরে রাখবো, এই জন্য আমি কিন্তু আরেকটা শহরে থাকি, চট্টগ্রামের থেকে আমাকে এই দায়িত্বটা পালন করা আসলে খুব একটা টাফ আমার জন্য। তো যারা আছেন ওটা একটা ব্যাপার থাকছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গায় মিডিয়ারও একটা সীমাবদ্ধতা আছে। যেমন অনেকগুলো জায়গায় ম্যাজিক নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে, মিডিয়াগুলো হয়তো সেভাবে ভাবছে না। যেমন আমি একটা সিম্পলি কথা বলি, সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকগুলো সামাজিক মেসেজ আমরা চলচ্চিত্রে দেখছি, নাটকে দেখছি, গানে দেখছি, কিন্তু ওইভাবে আসলে ম্যাজিকে আমরা দেখছি না বললে ভুল হবে। ম্যাজিকে ওই এক্সপোজটা অনেক বেশি দেওয়া সম্ভব। যেমন আমি আপনাকে বলি, আমার সাথে এইরকম একটা সিগারেট আছে, দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? আমরা অনেকে ধূমপান থেকে সবাইকে বিরত থাকতে বলি, তাই না? ওইভাবে না, ধূমপান থেকে কাউকে যদি বলি যে তুমি আজকে থেকে ধূমপান করবে না, সে হয়তো শুনবে না। বরং ব্যাপারটাকে আমি একটু ম্যাজিক্যালি করি, আমার এই হাতে আমি এইভাবে সিগারেটটা রাখলাম, ঠিক আছে? আপনাকে এবং দর্শকদেরও খেয়াল রাখতে হবে, আমি বলছি 1, আমি বলছি 2, এবং যখন আমি 3 বলছি খেয়াল করতে হবে এই জায়গায় সিগারেটটা আছে, তাই না? বাট আমি যদি ম্যাজিক করে দিই, সে রিয়েলি ভ্যানিশ, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমরা করতে পারি, যত সহজে ম্যাজিকের মাধ্যমে একটা মেসেজ মানুষের দেওয়া সম্ভব, আমার মনে হয় অন্য মাধ্যমগুলোতে দেয়া সম্ভব নয় বলছি না, কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে ম্যাজিককে নিয়ে ভাবতে হবে, শুধু ম্যাজিশিয়ানরা না, যারা ম্যাজিক নিয়ে কাজ করেন তাদেরকেও ভাবতে হবে। আচ্ছা ভাইয়া, এবার আরেকটা কথা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিশাল একটা পরিসর, আপনি বললেন যে বিশাল একটা পরিসর খালি আছে, এই জায়গাটা নিয়ে কাজ করা যায়, তো আপনার নিশ্চয়ই আপনার এই শিল্পকে কেন্দ্র করে আপনার নিজস্ব কিছু ভাবনা, কিছু স্বপ্ন আছে, সেই কথাগুলো একটু। স্বপ্ন বলতে যেমন আমি গত প্রায় নিয়ার অ্যাবাউট 10 মিনিট প্রথম আলোতে ছোটদের পাতায় ছোট বন্ধুদের জন্য ম্যাজিক নিয়ে লিখি, আমি দৈনিক কালের কণ্ঠে ছোটদের পাতায় সেখানেও ম্যাজিক নিয়ে লিখি। তো আমার একটা স্বপ্ন ছিল বলবো এই অর্থে, আসলে
আসলে এটা এখনো আলোর মুখ দেখছে না। ব্যাপারটা হচ্ছে ছোটদের নিয়ে, মানে শুধু ম্যাজিক না, আমার ব্যাপারটা হচ্ছে ম্যাজিকের পাশাপাশি ছোটদের আরো কিছু এন্টারটেইন এবং শিক্ষণীয় ব্যাপারগুলোকে একসাথে করে যদি আমি একটা এটাকে কি বলবো আপনাকে মিশেল তৈরি করে বাচ্চাদের মাঝে দিতে পারি, আমার মনে হয় সেই ক্ষেত্রে একটা ভালো মেসেজ, একটা ভালো বিনোদন, একটা কিছু বাচ্চাদের দেওয়া সম্ভব। কিন্তু ভাবনাটা আমি ভাবলে হবে না, কারণ আমি তো আর প্রোগ্রাম প্রডিউসার না বা প্রোগ্রাম তৈরি করা আমার পক্ষে সম্ভব না। আমি হয়তো ভাবছি এই ব্যাপারে যারা এই অনুষ্ঠান দেখছে বা যারা প্রোগ্রাম প্রডিউসার আছেন তারা ভালো ভাবতে পারবেন। জি, যেমন আমি বলি যে আপনারা সবাই জানেন যে পৃথিবীতে 2 থেকে 3টে দেশ আছে যেসব দেশের শিক্ষিতেরা 99%। কিন্তু অবাক করা একটা তথ্য আপনাদের বলতে পারি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের শিক্ষিতেরা 300%, অর্থাৎ প্রতি একজনে 3 জন শিক্ষিত। আর ভাগ্যবান সেই দেশটি হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। হয়তো আপনি বিশ্বাস করছেন না, আপনি দেখেন আমরা এতটা শিক্ষিত, যারা ট্রেনে রেগুলার যাওয়া আসা করেন তারা খেয়াল করেছেন যে ট্রেনের কম্পাউন্ডে আমরা নিজেদের নাম ঠিকানা লিখে রাখি, এমনকি আবাসিক হোটেলের দেয়ালও আমরা লিখি। যেমন আমার পকেটে এইরকম একটা টাকা আছে, দেখতে পাচ্ছেন, এই টাকার গায়েও লেখা আছে 3500। আমি জানি না কোনো ব্যাংকার ভদ্রলোক হয়তো তার আইকিউতে রাখতে পারছেন না বলে টাকার গায়ে লিখছেন। পৃথিবীতে টাকার গায়ে লেখে এমন কোনো জাতি নেই। আমার মানি ব্যাগে এমন টাকাও আছে যে টাকায় লেখা আছে সকিনা কেমন আছে, আমাকে ফোন করো, নিচে ফোন নাম্বার। আমি ফোন করেছিলাম, কিন্তু তারপরের কথা বলছি না। তো ওই জায়গায় আমার মনে হয় যে আপনাদের বাড়িতে এমনকি কিচেনে টয়লেটও এরকম কোনো কলম আছে, তাই না? আমরা আসল নকল টাকা পরীক্ষা করার ক্ষেত্রে এরকম একটা কলমই যথেষ্ট। আপনাদের করতে হবে কি, কলমের সূচক অংশটা ঠিক এইভাবে খুলে নিতে হবে, দেখতে পাচ্ছেন? যে মানে টাকা আপনি পরীক্ষা করতে চান সেটা এক হাতে, অন্য হাতে কলম। খুব ভালো করে করতে হবে কি, এইভাবে টাকাটাকে ধরে কলম নিয়ে এইভাবে একটা হোল করে নিতে হবে, লাইক দ্যাট, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার করতে হবে কি, এক হাতে টাকা, অন্য হাতে কলমটাকে ধরতে হবে এবং বলতে হবে 1 2 3, ঠিক আছে? বলে এইভাবে টান দিতে হবে। যদি টাকাটা ছিঁড়ে না যায় তাহলে ধরে নিতে হবে এটা আসল টাকা, কেমন? আর যদি টাকা ছিঁড়ে যায় তাহলে এটা নকল টাকা। এই ম্যাজিকটা প্র্যাকটিস করার ক্ষেত্রে দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। প্রথমত, ছেঁড়া টাকা পাল্টানো হয় বাংলাদেশ ব্যাংকে। দ্বিতীয়ত, কোনো অবস্থায় টাকা ছিঁড়ে গেলে তার দায়িত্ব আমি নেব না। এটা এটা মানে আমি মানে কি বলবো, অবাক হয়ে গেলাম। আচ্ছা, এই যে জাদু নিয়ে অনেক দেশে অনেক ধরনের কথা আছে, কিন্তু যেটা হচ্ছে আমাদের অভিধানে ভাইয়া দুটো শব্দ আছে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। বর্গীয় জ দিয়ে একটা জাদু, আরেকটা হচ্ছে যে অন্তস্থ জ দিয়ে একটা জাদু। এই দুটো পার্থক্য সত্যিকার অর্থে আমি জানি না। একটা জিনিস কি, পৃথিবীর যে কোনো দেশের ভাষায়, যেমন ইংরেজিতে ম্যাজিক, কোথাও ম্যাজাই, বা উর্দু আরবি যেভাবে আমরা বলি না কেন, জাদুর আবিধানিক বানানটা একটাই হয়, কিন্তু বাংলাতে দুটো হয়, একটা বর্গীয় জ আকার, একটা অন্তঃস্থীয় জ আকার। এখন এটাকে আমরা দুভাবে বিশ্লেষণে যেতে পারি। যেমন প্রথমত আমরা নিজেরা অনেক সময় বলে বেড়াই যে বর্গীয় জ হচ্ছে যে হোয়াইট ম্যাজিক, যেটা আমরা করে আসছি, যেটাকে আমরা শিল্প বলছি, আর অন্তঃস্থীয় জ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আমরা কুফরি, কালাম, বান্টনা এইসবে ব্যবহার করছি। কিন্তু আসলে এই জায়গায় আমার একটা প্রশ্ন থেকে যায়, আমি আমার দর্শকদের বলছি, আমি আপনাদের সতর্ক হতে বলছি না, বাট এই জায়গায় আপনাদের সচেতন হতে হবে। বাংলাদেশে না, পৃথিবীর কোথাও অলৌকিক বলে কিছু নেই। সুতরাং বান, টোনা, কেউ বলে চোখের মণিতে হাজিরা, কেউ বলে সেই, এরা প্রত্যেকেই এক একজন সূক্ষ্ম জাদুকর এবং ধাপ্পাবাজ, এরা প্রতারক, কখনো এদের ফাঁদে পা দিতে নেই। ফলে ওদের ওই সুযোগটা আমরাই করে দিচ্ছি। আবিধানিকভাবে আমরা দুটো জাদু ব্যবহার করতে গিয়ে ওদেরকে আসলে আমরা মানে নিজের অজান্তে একটা সুযোগ তৈরি করে দিচ্ছি যে করে যাও তোমরা। এই জায়গাতে আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের বলবো যে একটু সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা বিদায় নিবার আগে কি আমরা কোনো ম্যাজিক দেখবো? হ্যাঁ, অবশ্যই। যেমন আমরা অনেক সময় বলি যে কিছু একটা চলে আসা ব্যাপারে, তাই না? যেমন এই জায়গায় যদি আমি এইভাবে বলি যে ইটস এ কাম হিয়ার, সত্যি একটা রুমাল এইভাবে আসা সম্ভব, তাই না? কোত্থেকে এলো এটা ম্যাজিক করে আসছে, তাই তো? অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের আজকের দিস মর্নিং অনুষ্ঠানে এত সকালে আসার জন্য। আপনার ম্যাজিক নিয়ে, ম্যাজিক দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা। এই শিল্পের জন্য অনেক প্রার্থনা আমাদের সবসময় থাকবে। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আসলেই একেবারেই অল্প স্বল্প কিছু গল্প। কাল নিশ্চয়ই কথা হবে নতুন কারোর সাথে একই সময়।